সালমাপুর সাথে এমন দুর্ব্যবহার করেছিল, সালমাপুর মাঠের মধ্যে কান্না করে দিয়েছে। আমরা তো বস্তির ক্রিকেটার না, জুনিয়ররা এমন ভাবে নিচ্ছে যে যারা ব্যাট টাচ কি এটা জানে না। ওনার সাইডে কিন্তু আমরা অনেকে ভয়তে যেতাম। এগুলো বাংলাদেশকে প্রতিনিধিত্ব করা নারী ক্রিকেটারদের কণ্ঠ, যাদের সাথে ঘটে যাওয়া যৌন হয়রানির ইস্যুতে এখন তোলপাড় দেশের ক্রীড়াঙ্গন। জাহানারার পর একে একে মুখ খুলছেন জাতীয় দলে খেলা অন্যান্য নারী ক্রিকেটাররা। দেশের সবথেকে দামি বোর্ডের অধীনে যদি মেয়েরা নিরাপদ না থাকে, তাহলে দেশের তৃণমূলে ক্রিকেট বা অন্যান্য খেলায় জড়িত থাকা নারীদের অবস্থাটা আসলে কেমন? জাহানারা রুমানারা প্রতিষ্ঠিত চেনামুখ হয়েও এতদিন সাহস পাননি এসব নিয়ে সরব হতে। যথাযথ কর্তৃপক্ষকে জানিয়েও হয়নি কোনো সুরাহা। অবশেষে ক্যারিয়ারের ক্রান্তি লগ্নে এসে নিজেদের সাথে ঘটে যাওয়া অন্যায় নিয়ে মিডিয়াতে মুখ খুলেছেন তারা। তবে যে মেয়েরা এমন সুযোগ কিংবা সাহস পান না, চেপে যান অন্যায় নির্যাতন, তাদের সুরক্ষা কে দিবে? অথচ বাংলাদেশের আইন অনুযায়ী পরিষ্কারভাবে নারীদের অধিকার রক্ষার জন্য নির্দিষ্ট নীতিমালা রয়েছে। ভুক্তভোগী কোনো ঘটনা ঘটার বা আঁচ পাবার সাথে সাথেই তার দায়িত্বে থাকা প্রতিষ্ঠানকে জানালে সেই বিষয়ে ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেয়া আছে। নীতিমালাটি কি ছিল? নীতিমালা ছিল যে যদি কোনো প্রতিষ্ঠানে কোনো কর্মজীবী নারী যদি কোনো ধরনের যৌন হয়রানির শিকার হয়, সেক্ষেত্রে কিন্তু পুরুষও হতে পারবে। যদি যৌন হয়রানির শিকার হয়, তাহলে সেই যৌন নিপীড়ন কেন্দ্রের কাছে অভিযোগ দায়ের করবে এবং অভিযোগের প্রেক্ষিতে কিছু তদন্ত করতে হবে। তদন্ত করে অভিযোগকারী এবং অভিযুক্ত ব্যক্তিকে ডাকবে এবং এর পরিপ্রেক্ষিতে তাদের বক্তব্য নিয়ে তারা যে কমিটি আছে, সেই কমিটি যৌন হয়রানি সংক্রান্ত নিপীড়ন কেন্দ্র যেটি আছে সেটি তার প্রতিষ্ঠানের কাছে রিকমেন্ডেশন করবে এবং রিকমেন্ডেশন ভিত্তিতে তার বিচার হবে। শুধু ক্রিকেট কেন, জাতীয় ক্রীড়া পরিষদের নীতিমালাতেও সকল প্রতিষ্ঠানে কমপক্ষে 5 সদস্যের একটি অভ্যন্তরীণ অভিযোগ কমিটি থাকার নির্দেশনা আছে, যার অধিকাংশ সদস্য হবেন নারী। হয়রানির শিকার হওয়া খেলোয়াড়রা কমিটির কাছে অভিযোগ করবেন, কমিটি অভিযোগ তদন্ত করবে। কিন্তু ফেডারেশনগুলোর উদাসীনতায় সেই আইনের কোনো প্রয়োগ তো নেই। এই সম্পর্কে হয়তো অবগত নন বেশিরভাগ নারী খেলোয়াড়ই। মানতে ওরা বাধ্য, কিন্তু ঘটনা হচ্ছে যে কিছুটা আইনের যারা ব্যবস্থাপক আছে তারা হয়তো আইনটা জানে না, অথবা কেউ যারা ভিকটিম তারা যদি অভিযোগ যে করতে হয় বা এই ধরনের একটা জিনিস থাকতে হয়, এই জিনিসটা তারা যদি মানে ওনারাই এটা যাচ্ছেন না। যদি ওনারা ক্লেম করেন যে আমি যৌন হয়রানির শিকার হয়েছি, তাকে ম্যান্ডেটরি তাকে ওই প্রভিশন ফিল আপ করতে হবে, না করলে কিন্তু ওই প্রতিষ্ঠান বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং আদালত অবমাননা হয়ে যাবে। নারী ক্রীড়াবিদদের নিয়ে এমন স্পর্শকাতর ঘটনার জন্ম এই দেশে প্রথম হয়নি। ক্রীড়াঙ্গনে ধর্ষণ, ক্রীড়া ক্যাম্পাসগুলোতে নারী খেলোয়াড়রা কতটা নিরাপদ, এই শিরোনামে 2018 সালে বিবিসির এক প্রতিবেদনে বাংলাদেশের নারী ভারোত্তোলককে ধর্ষণের অভিযোগের ঘটনা তুলে ধরা হয়। 2025 আগস্টে যৌন নিপীড়নের দায়ে সুইমিং ফেডারেশন থেকে 5 বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে রাজশাহীর সুইমিং ক্লাবের কোচকে। সাঁতারে এর আগেও এমন ঘটনা ঘটেছে। যৌন হয়রানির শিকার হয়ে 2009 সালে আত্মহত্যা করেছিলেন এক নারী সাঁতারু। দেশের ক্রীড়াঙ্গনে নারীদের সাথে অনধিকার চর্চায় অনেকবারই আলোচনা হয়েছে। বড় ছোট প্রায় সব ফেডারেশনগুলোতে নারীরা এ নিয়ে আওয়াজ তুলছেন। শীর্ষস্থানীয় পর্যায়ে এসে খেলা মেয়েদের অভিযোগে অপরাধীরা কেউ কেউ আইনের আওতায় এসে শাস্তি পেয়েছেন। সময় গড়ানোর সাথে সাথে দোষীরাই আবার পুরনো আসনে ফিরে এসেছেন। কিন্তু আইনের সঠিক প্রয়োগ বা সচেতনতার অভাবে ঘটনাগুলো ঘটার আগে প্রতিরোধ করতে পারছে না দেশের ক্রীড়াঙ্গন। একের পর এক ঘটে যাওয়া এসব ঘটনার দায় কি ফেডারেশনগুলো শুধু তদন্ত কমিটি গঠন করেই এড়াতে পারবে? সারা মাহবুব, স্টার নিউজ।